রাজ্যে কিছু সরকারি স্কুলকে অন্য সরকারি স্কুলের সাথে যুক্ত বা মার্জ করে দেওয়া হচ্ছে। সেই সিদ্ধান্ত বাতিলের দাবিতে ইতিমধ্যে সরব হয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। এছাড়া বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল এবং নয়া শিক্ষানীতি 2020 বাতিল সহ শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষার দাবি নিয়ে শনিবার রাজপথে মিছিল করে এআইডিএসও। তাদের দাবি, সরকার শিক্ষার ওপর নানান ধরনের আক্রমণ নামিয়ে এনেছে। এছাড়াও সেই মিছিল থেকে ছাত্রীদের নিরাপত্তার দাবি তোলা হয়, নিরাপত্তার গ্যারান্টি দেওয়ার কথা বলা হয়। স্কুল শিক্ষা হোক কিংবা কলেজ শিক্ষা, রাজ্যের শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে ভেঙে পড়েছে আর গোটা শিক্ষাক্ষেত্রটা ধ্বংসের দিকে চলে গেছে বলে দাবি নানা ছাত্র সংগঠনের। কেন বারবার ছাত্র সংগঠনকে পথে নামতে হচ্ছে? শুধু শহরের বিদ্যালয়গুলোই নয়, গ্রাম, পাহাড়, বিশেষ করে এডিসি এলাকার শিক্ষার কি হাল? কেন মার্চ করতে হচ্ছে এতগুলো স্কুলকে? রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার মান বাড়াতে কি কি উদ্যোগ গ্রহণ করছে দপ্তর? রাজ্য কলেজ স্তরে এনইপি 2020 চালু হয়েছে গত বছর, বিদ্যালয় স্তরে চালু না হবার কারণ কি? তাছাড়াও ইন্ডিয়ান নলেজ সিস্টেম এবং মাল্টিপল বোর্ড এক্সামসের মতো কিছু পদ্ধতির মাধ্যমে শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হবার কথা শোনা গেছিল। সত্যি কি তাই হতে চলেছে? রাজ্য শিক্ষা ব্যবস্থার হাল হকিকত নিয়ে প্রশ্ন অনেক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্যের শিক্ষার হাল হকিকত নিয়ে এই বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের একজন বিশিষ্ট শিক্ষাবিদ, রয়েছেন প্রাক্তন শিক্ষক শৈবাল রায়। এছাড়া আমাদের সঙ্গে আরো একজন শিক্ষাবিদ রয়েছেন, যিনি প্রযুক্তির সাহায্যে বহিরাজ্য থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়েছেন, রয়েছেন প্রাক্তন শিক্ষক গৌতম মজুমদার। স্বাগত গৌতম বাবু আপনাকে। আপনি শুনতে পাচ্ছেন? নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছি। একদম। আপনাদের চ্যানেলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি বহিরাজ্যে থাকা সত্ত্বেও আমাকে আজকে কানেক্ট করেছেন এবং সেই সুযোগ দিয়েছেন কিছু কথা বলার। একদম আসবো আপনার কাছে গৌতম বাবু, আমরা আসবো আপনার কাছে। শৈবাল বাবু, কেমন ভাবে তৈরি হচ্ছে দেশের ভবিষ্যৎ? মানে কি চলছে শিক্ষার অঙ্গনে? বিভিন্ন ছাত্র সংগঠন কেন বারবার পথে নামছে? নমস্কার, আপনাদের মাধ্যমে সমস্ত দর্শকদের আমার শারদ উৎসবের আগে এই বন্যাজনিত পরিস্থিতির পরে সবাইকে অভিনন্দন। আপনাদেরও অভিনন্দন আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। আসলে ছাত্র সংগঠন একটার কথা বলেছেন, অনেকগুলি ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন, শুধু তাই নয় যে বিভিন্ন এসএমসি কমিটি, অর্থাৎ এক একটা স্কুলের মধ্যে যে গার্জিয়ানদের নিয়ে যে কমিটিগুলি আছে, তারাও কিন্তু প্রতিবাদে নামছেন, তারাও প্রতিবাদ করছেন। সেই প্রতিবাদটা মূলত আপনি যেটা বলছেন যে স্কুল বন্ধ করে দেওয়ার ব্যাপারে, একটা মার্চ করার ব্যাপারে, যদিও সরকারিভাবে এখনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু সরকারি পরিকল্পনাগুলি সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়ে গেছে। আচ্ছা, রাজ্যের 8টা জেলার মধ্যে 4টে জেলা, ধরুন পশ্চিম জেলা, উত্তর জেলা, দক্ষিণ জেলা এবং গোমতী জেলার প্রায় 795টা স্কুল, সেগুলি বন্ধ করে অন্য স্কুলের সাথে মার্চ করবার কথা বলা হয়েছে। মনে রাখতে হবে, আমাদের রাজ্যে মোট স্কুলের সংখ্যা হচ্ছে, যে তথ্যটা পাওয়া যায় সংসদে গত বছর দেওয়া হয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের থেকে তথ্য নিয়ে, যে 4929টা স্কুল আছে। সেই 4929টা স্কুলের মধ্যে 795টা স্কুল যদি 4টে জেলাতেই হয়, বাকি 4টে জেলার খবরগুলি এখনো প্রকাশ্যে আসেনি। এই এত সংখ্যক স্কুল, একটা বিরাট সংখ্যক এই সংখ্যা স্কুলগুলি, এবং প্রচুর ছাত্র তাতে ইনভলভ হয়ে যাচ্ছে। সুতরাং স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া মানুষের মধ্যে দেখা দিচ্ছে। এমনকি আমরা দেখলাম সংবাদ মাধ্যমের মাধ্যমে যে এডিসির যিনি শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এমডিসি, তিনিও কোনো একটা সভায় বলছেন যে ওদের কাছে যে এডিসির অন্তর্ভুক্ত প্রায় 250 স্কুল, 248টার মতো স্কুল বন্ধ করার প্রস্তাব যে রাজ্য সরকারের তরফ থেকে গেছে,
তাদের যে পরিকল্পনা করছে যে অতজন স্টুডেন্টের কম থাকলে বন্ধ করে দেওয়া হবে বা মার্চ করে দেওয়া হবে, তার বিরোধিতা ওনারা করছেন। আচ্ছা, তাহলে বিরোধিতার জায়গাটা শুধুমাত্র ছাত্র, শিক্ষক, অভিভাবক নয়, এডিসির মতো প্রশাসনের পক্ষ থেকেও আসছে। সুতরাং ক্রাইসিসটা বোঝা যায়, এবং এটা যদি এত গুরুত্ব না হতো তাইলে আজকের এই আলোচনার প্রয়োজনও হয়তো পড়তো। ঠিক, আমরা অবশ্যই আসবো আপনার আরো বিষয়গুলোতে আসবো, যেগুলো ছাত্র সংগঠন বারবার যখন পথে নামে, এবং বিভিন্ন ছাত্র সংগঠন, সেটা এআইডিএসও হোক বা এসএফআই হোক কিংবা টিএসইউ হোক, টিএসএফ হোক, যখনই ছাত্র সংগঠন মাঠে নামে তখন কোনো কিছু দাবিকে সামনে রেখে, কয়েক দফা দাবিকে সামনে রেখে ওরা মাঠে নামে। এখন আমরা দেখছি যে ইদানিং কালে যেটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটা বিদ্যাজ্যোতি স্কুল এবং পাশাপাশি স্কুল মার্চ করার ব্যাপারটা। গৌতমবাবু, আপনি রয়েছেন এই মুহূর্তে, আপনি রাজ্যের স্কুলের এবং শিক্ষার অঙ্গনে অনেকদিন ছিলেন এবং এখনো আপনি সবকিছুতে খবর রাখেন। এই যে স্কুল মার্চের কথাটা উঠে আসছে, বা স্কুল মার্চের কথাটা আমরা অনেকদিন ধরে, সেই জুন মাস থেকে আমরা শুনছি বিভিন্নভাবে, যদিও সরকারি ভাবে কোনো ধরনের নোটিফিকেশন এখনো বের হয়নি, লিক হয়েছে এমন জানা গেছে যে এই ধরনের লিস্ট চেয়েছিল দপ্তর এবং জেলার যে বিভিন্ন কার্যালয়গুলো ছিল। এখন এই 795টা স্কুল বন্ধ করে দেওয়ার যে কথা শোনা যাচ্ছে, সেটা কতটা যুক্তিপূর্ণ? আমি প্রথমে বলছি, আমি একটু সাইড থেকে বলছি, আসলে শিক্ষা ব্যবস্থাটাই তো একটা নিরন্তর প্রসেস। আমরা এখানে আজকে যারা রয়েছি হয়তো শিক্ষা বিভাগে চাকরি করেছি, বিভিন্ন দিন, মানে প্রায় 35 বছরের মতো কাছাকাছি শিক্ষক হিসাবে কাজ করেছি। আমরা যখন ছাত্র ছিলাম তখনও কিন্তু আমরা শিক্ষাঙ্গনেই ছিলাম। এই যে শিক্ষাঙ্গনে থেকে বা আজকে সারা পৃথিবীর যত লোক সংখ্যাই আছে, প্রত্যেকে কিন্তু কোনো না কোনো শিক্ষাঙ্গনের সঙ্গে জড়িত। আমরা শিক্ষাটা কি, এটাই মনে হয় এখনো আজকের দিনেও ভারতবর্ষ এই জায়গাতে আসতে পারেনি। মানে স্বাধীনতার পর থেকে যদি আমরা ধরি, 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশক, এই যে বিভিন্ন সময় শিক্ষার যে ব্যবস্থা, আজকে কি হচ্ছে, শুধু বস্তুগত শিক্ষা আর ব্যবস্থাগত শিক্ষা। আমাদের আলোচনার বিষয়বস্তুটা যেটা একটু আগে শৈবাল দাও বারবার বলছেন, শিক্ষা ব্যবস্থাটা কি শুধু ডাটাবেস? আমার প্রশ্নটা হলো শিক্ষাটা কি? শিক্ষাটা যে নিরন্তর যে প্রক্রিয়া, ভারতবর্ষের যে শিক্ষার যে একটা গুণগত শিক্ষার যে একটা ব্যবস্থাপনা ছিল, সেই গুরুকুলীয় শিক্ষা ব্যবস্থার যে ব্যবস্থাপনা ছিল, যেমন আজকে আমরা যদি ধরি, যেমন কাশ্মীরে আপেল হয়, এখন আমার ত্রিপুরা রাজ্যে তো আপেল হবে না, কাশ্মীরের যে কোয়ালিটির আপেলটা হবে সেটা আবার ত্রিপুরায় হবে না। এই যে ভারতবর্ষটা কি, আমাদের আগে দেখতে হবে ভারতবর্ষটা কি। কেন আমরা আজকেও এতদিন পরও, সে আমরা 70-এর দশকে দেখেছি শিক্ষা ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন। আমরা হয়তো 70-এর দশকে মাত্র স্কুলে যাওয়া শুরু করেছি, ইংরেজি বন্ধ করে দিতে হবে, ইংরেজি চলবে না। আমরা ছাত্র জীবনে আমরা খুব খুশি হয়ে গেছি, বা আমাদের আর ইংরেজি পড়তে হবে না। আবার পাশাপাশি কি হচ্ছে, সেন্ট পলস, আগরতলা শহরে সেন্ট পলস, আমাদের হলি ক্রস, এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলো পাশাপাশি চলছে। আমরা যারা গ্রামে ছিলাম, আমরা কিন্তু শিক্ষার সেই ইংরেজির যে শব্দটা ছিল আমরা নষ্ট হয়ে গেছে, আমাদের একটা বিশাল একটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে। তার মানে তখনও জেনারেশন গ্যাপ, আজকের দিনেও জেনারেশন গ্যাপ। তারপরে এলো কি, কুড়ি পেলেই কোন রকম ভাবে গ্রুপে পাস করলেই হবে। তারপরে আবার ব্যবস্থাপনাটা 80-এর দশকের থেকে আবার একটু চেঞ্জ হলো, আবার 90-এর দশকে এসে একটু চেঞ্জ হলো। কোর্স গুলো একরকম ছিল, আমাদের মধ্যে কিছুটা ছিল অন্তত ভারতবর্ষের শিক্ষার ব্যবস্থাটা কি, বৌদ্ধিক স্তর থাকতে হবে, অনুভূতি স্তর থাকতে হবে। তাহলে আজকের দিনে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমার মনে হয় না কোনো বৌদ্ধিক স্তর আছে, না কোনো অনুভূতি স্তর আছে। মরাল এডুকেশন বলতে কিছুই নেই। এটা কি আপনি বলছেন শিক্ষা ব্যবস্থার মধ্যেই নেই, নাকি যারা শিক্ষা প্রদান করছে তাদের মধ্যে নেই, বা যারা প্রশাসন চালাচ্ছে তাদের মধ্যে নেই? আমি বলছি সব জায়গাতে আছে। আমি বলছি বেসিক এই জায়গাটা নিয়ে আমরা কিন্তু কেউ আলোচনা করি না। আচ্ছা, মানে কোথা থেকে আমাদের ডেপথটা কেন নষ্ট হয়ে গেছে? আমাদের যে একটা ব্যবস্থা ছিল, যেমন আমাদের সংস্কৃতিটা কি, বিকৃতি, একটা ছিল প্রকৃতি, একটা ছিল বিকৃতি, একটা ছিল সংস্কৃতি। আমরা যদি প্রকৃতি ধরি, যেমন শকুন্তলা আমাদের প্রকৃতি, বিকৃতি বলি শূর্পণখা আমাদের বিকৃতি, সংস্কৃতি মানে আমাদের সেটা আমাদের সংস্কৃতি। এই যে একটা কালচার, এবং বিদ্যাটা আসবে আমার অন্তর্নিহিত শক্তিটাকে প্রকাশ করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাপনাটা কিন্তু আজকে আমাদের মধ্যে নেই।
মরাল এডুকেশনটা নেই। আমাদের সময় মিনিমাম আমরা শুনতাম যে মরাল এডুকেশনটা নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন মরাল বেস গল্পগুলো তৈরি হচ্ছিল। বিশেষ করে আমি দেখছি 80 দশকের পর 90 আমরা 80 দশকের যে ঠিক আছে, আপনি গৌতম বাবু আপনি বলছেন ঠিক আছে মরাল এডুকেশন নেই, বা শিক্ষার যে ধরনটার কথা বলছেন সেটা নেই, আমি ধরে নিলাম। আমি আপনার কথাতে আসছি, এবার একটা টাইম কিছুদিন আগে যখন ভারত ত্রিপুরা রাজ্যে যেমন বিদ্যাজ্যোতি নিয়ে যেটা প্রশ্ন হচ্ছে, 2000-এর সময় আমরা দেখেছি কি যখন সর্বশিক্ষা মিশন শুরু হয়েছে তখন 100 কিলোমিটার মানে প্রতি কিলোমিটার একটা করে স্কুল তৈরি করো। তখন বর্তমান সরকারের আগের আরেকটা সরকার ছিল, ওরা প্রতি কিলোমিটারে শুধু স্কুল উদ্বোধন করতো। আচ্ছা, তাহলে স্কুল উদ্বোধন হয়েছে, এখন আবার বলছে স্কুল কমাও, মানে যেটা আপনার প্রশ্ন বা আজকের দিনে যেটা ভাইটাল প্রশ্ন চলছে সেটা হলো স্কুল কমাও। বিভিন্ন স্কুলে এটা বাস্তব যে 5 জন 10 জন 17 জন, এটা আমি যেমন জানি, মিডিয়া সেল সবাই জানে, সারা রাজ্যের সবাই জানে। এভাবে যে শুধু ত্রিপুরায় তা না, সারা ভারতবর্ষের একই কাহিনী চলছে। স্কুল কতগুলো খুলে রেখেছে, টিচার নেই, ইনফ্রাস্ট্রাকচার যেটা আমাদের ব্যবস্থার মধ্যে আসবে একটু পরে হয়তো আপনি প্রশ্ন করবেন যে আমাদের ব্যবস্থাপনা নেই, আমিও মানছি। স্কুল কতগুলো খুলে রেখেছে প্রত্যেকটা। ওই জন্য আমি প্রথমে বলছি যে আসলে কিভাবে আমাদের এডুকেশনটা যাবে আজকের দিনেও গিনিপিক ভাবেই শিক্ষা ব্যবস্থাটা যেন গিনিপিকের টেস্টিং চলছে, আজকে এটা করছে কালকে ওইটা করছে, করে দেখছে। তাহলে আমি ওই জন্যই বলছি স্কুল বন্ধ করার কথা আজকে কেন্দ্রীয় সরকার থেকে বলছে যে কি পরিমাণে স্কুল 30 জনের মানে কম যদি স্টুডেন্ট হয় এগুলোকে বন্ধ মানে কি মার্জার করে দাও, মানে পাশাপাশি যে স্কুলগুলো রয়েছে ওই স্কুলগুলোর সঙ্গে এটা মার্জ করে দাও। বিদ্যাজ্যোতির সময় আমরা দেখলাম কিছু স্কুল ফটাফট হয়ে গেছে। এই যে বিদ্যাজ্যোতি গুলো খুলেছে তার ইনফ্রাস্ট্রাকচার নেই, আপনিও বলেছেন, আমরাও বলেছি, আমরাও বিভিন্ন সময় বলছি। ইনফ্রাস্ট্রাকচার গুলো করার জন্য যে সময়টা, সেই সময়টাও আমাদের মধ্যে এখনো হয়নি। আমি বিদ্যাজ্যোতির ব্যাপারটায় পরে আসবো গৌতম বাবু, বিদ্যাজ্যোতির ব্যাপারটা পরে আসবো, কিন্তু সোজা সাপটা প্রশ্ন যেটা আপনি বলছেন যে এই যে স্কুল মার্জের ব্যাপারটা, কারণ অনেকগুলো স্কুল প্রতি কিলোমিটার একটা স্কুল বিগত সরকার খুলে গেছিল, তার জন্য বর্তমান কেন্দ্র সরকার বলছে স্কুল কমিয়ে দিতে, এবং যদি 30 জনের কম স্টুডেন্ট হয় তাহলে সেই স্কুলগুলোকে মার্জ করে দিতে। এই হচ্ছে যুক্তি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এখানে প্রশ্ন জাগে যে বিগত 1 বছর আর 1 কিলোমিটারের খুলেছে, সেটা কেন খুলেছে সেটাই অবশ্য আমাদের জানতে হবে। তাহলে কেন করা হয়েছিল? তাহলে কি তখন ভুল করা হয়েছিল না এখন ভুল করা হচ্ছে, কোনটা? আমি আসছি আপনার কাছে গৌতম বাবু। আচ্ছা, এটা সম্পর্কে একটা মজার ব্যাপার আছে যে মনোজবাবু বললেন যে বিগত সরকার, গৌতম বাবু প্রতি কিলোমিটার স্কুল খোলার কথা বলেছেন। এটা শুধুমাত্র ত্রিপুরা সরকারের ব্রেইন চাইল্ড। আমি তখন কোন রাজনৈতিক দল সরকার আছে সেটা বলছি না, যে ত্রিপুরা সরকারের ব্রেইন চাইল্ড শুধু, এটা ভাবলে ভুল হবে। আচ্ছা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2030, এটা ইউনেস্কোর একটা প্রোগ্রাম, এবং সেখানে তারা বলছে যে লার্নিং আউটকাম বা ছেলে মেয়েদের যে শিক্ষার লেভেল, যে প্রশ্নগুলি কিছুটা তোলার চেষ্টা করেছেন গৌতম বাবু, এই প্রশ্নগুলি সারা পৃথিবীর একটা কমন ফেনোমেনা, এবং এটাকে কভার আপ করার জন্য প্রত্যেকটা ছেলে মেয়েকে রাষ্ট্রের দায়িত্বে স্কুলে নিয়ে আসার এবং মিনিমাম যে লেভেল, মানে আমাদের ভারতবর্ষে 2009 শিক্ষার অধিকার আইনে 14 বছর পর্যন্ত বলা হয়েছে, অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত তাকে মিনিমাম শিক্ষাটা দিতে হবে। এটা ম্যান্ডেটরি প্রত্যেক ছেলে মেয়ের জন্য। এটা করতে গেলে অন্যতম একটা হচ্ছে যে নেইবারহুড স্কুল, অর্থাৎ তার বাড়ির কাছে তাকে স্কুলে যেতে হবে। ক্লাস 5 পর্যন্ত যে ছেলে মেয়েরা পড়ে তারা যেন কোনো অবস্থাতেই 1 কিলোমিটারের বেশি হেঁটে স্কুলে যেতে না হয়, এবং হায়ার সেকেন্ডারি স্কুল 5 কিলোমিটারের বেশি দূরে যেন তার বাড়ি থেকে না থাকে। যে ইউনেস্কোর যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে ত্রিপুরা রাজ্যে স্কুলগুলি করেছিল, এবং ত্রিপুরা রাজ্যে এই স্কুলগুলি করতে গিয়ে কোনো একটা পাহাড়ের চূড়ায় অল্প কিছু মানুষের জনবসতি আছে, সেখানে একটা স্কুল খুলেছিল, এবং সেই স্কুল খুলতে গেলে গভর্নমেন্টের দুটো উদ্দেশ্য ছিল। একটা হচ্ছে ওই এলাকার যদি
30 জন 40 জন 50 জন স্টুডেন্ট থাকে 1 থেকে 5 পর্যন্ত, তারা সেখানে পড়বে। এবং একটা ক্লাস 5 পর্যন্ত স্কুল খুললে সেখানে 5টা ক্লাসের জন্য মিনিমাম 5 জন টিচার, একজন হেড টিচার, আর একজন টিচার তো প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ক্লাস পড়াতে পারে না। সুতরাং স্টপ গ্যাপে আরো মিনিমাম 2 জন, অর্থাৎ 5 হেড টিচার, একজন 6 আর 2 জন 8 জন টিচারের কর্মসংস্থান। একটা কর্মসংস্থানের বিষয় হলো, শিক্ষিত ছেলে মেয়েদের পোস্ট তৈরি হলো এবং বাড়ির কাছে ছেলে মেয়েটা পড়ার সুযোগটা পেল। এখন যদি ক্লাব করা হয় তাহলে নাম্বার অফ স্কুল কমবে, নাম্বার অফ পোস্ট টিচার সেটা কমবে, ছেলে মেয়েদের বাড়ি থেকে দূরে যাওয়ায় সমস্যা তৈরি হবে, সেখানে ছেলে মেয়েরা স্কুলে যাবে না বা পড়তে যাবে না, হারিয়ে যাবে। এবং ড্রপ আউটের রেট কোভিডের আগ পর্যন্ত যেভাবে এটাকে কমানো গিয়েছিল, কোভিডের পর থেকে হঠাৎ করে সেই ড্রপ আউটের রেট বাড়া শুরু হয়ে গেছে সারা ভারতবর্ষেই। শুধু ভারতবর্ষেও না, আমি বলবো সারা পৃথিবীতে এই ঘটনা। গৌতম বাবু এই ব্যাপারে কি বলতে চান? গৌতম বাবু আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো গৌতম বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? সাউন্ডটা পাচ্ছি না। চলুন, আমরা যেটা জানতে চাইছিলাম, এখানে শৈবাল বাবু বলছেন যে এই যে গত সরকার যে 1 কিলোমিটার পরপর স্কুল করেছে, সেই স্কুল করেছে যাতে সেখানকার লোকাল যতগুলো বাচ্চা আছে বা ছেলেমেয়েরা আছে তারা যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, এবং পাশাপাশি সেখানে একটা স্কুল করা হলে 1 থেকে 5 পর্যন্ত সেখানে কয়েকজন শিক্ষকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কিন্তু বর্তমানে এটা করা হচ্ছে, তাহলে শিক্ষকদের কর্মসংস্থানও দিতে হবে না, উল্টো দিকে আবার ছাত্রছাত্রীরা ড্রপ আউট হবার, কোভিডের সময় যেমন ড্রপ আউট হয়েছে তার থেকে বেশি ড্রপ আউট হওয়ার সম্ভাবনা এখন থাকতে পারে। এটা শৈবালবাবু বলছেন, আপনার কি মতামত? গৌতমবাবু শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ এবার শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যেটা গৌতম বাবু, শৈবাল বাবু রয়েছেন আমার সঙ্গে, শৈবাল বাবু বলছিলেন যে গত সরকারের আমলে যে প্রতি 1 কিলোমিটার স্কুল করা হয়েছে, সেটা করা হয়েছিল সেখানকার লোকালি প্রত্যন্ত এলাকায়, যাতে ছেলে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত না হয় তার জন্য, এবং এক একটা স্কুলে কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। তাহলে বর্তমানে সেগুলোকে মার্জ করে দিয়ে তাহলে কর্মসংস্থানও হবে না, আবার সে এলাকার ছেলে মেয়েরা স্কুল থেকে বঞ্চিত হবে, শিক্ষা থেকে বঞ্চিত হবে, ড্রপ আউট বাড়বে। আপনার কি মনে হয়? দেখুন, একটা বিষয় হলো, শৈবালদা যেটা বলেছেন ঠিক বলেছেন। মানে একটা জেনারেশন কিছু চাকরি হবে, কাজের সুযোগ হবে। প্র্যাকটিক্যালি তখনও কিন্তু আমরা শিক্ষক স্বল্পতায় ভুগেছিলাম, এবং সেই স্কুল চালু করা আছে, চালু করে দিয়েছে। তারপরে দেখা গেল যে 5 ক্লাস পর্যন্ত স্কুল চলছে, টিচার আছে 2 জন। তখনও এগুলো নিয়ে আলোচনা হতো, সমালোচনা হতো, শিক্ষক নিয়োগ হবে বলতো। প্র্যাকটিক্যালি শিক্ষক নিয়োগ হয়নি, এটা আমিও জানি, আপনিও জানেন, সারা রাজ্যের মানুষ জানে। মানে সেই ওই যে 10,323-এর গল্পটা এসে যায়, সেই কবে গিয়ে 10,323-এর চাকরি হলো। তো এই যে 2093 থেকে 1993 থেকে দীর্ঘ একটা সময় টিচারদেরকে নিয়োগ করা হয়নি, কিন্তু ওই নিয়োগের জন্য কিন্তু স্কুলগুলো খোলা হয়েছে, যে আমাদের ইনকাম মানে জেনারেট হবে, বিভিন্ন রকমের বেকার সমস্যার সমাধান হবে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কিন্তু হয়নি। ওই জন্য আমি প্রথম থেকে বলছি, আসলে একটা কেউ কোনো প্ল্যান ওয়াইজ কাজ হচ্ছে না। আমার শুধু একটা জায়গাতে অ্যাজ এ টিচার আমি ওইটা বলবো যে এই ভারত সরকারে হোক, ত্রিপুরা সরকারে হোক, প্রত্যেকটা সরকার শুধু গিনিপিগের মতো শিক্ষা ব্যবস্থাটাকে কিন্তু দেখে আসছে, যার জন্য বেসিক ডেভেলপমেন্ট হয়নি। এবং এইভাবে যদি চলতে থাকে আগামী দিনেও যে শুধু কিছু হবে তাও কিন্তু আমি আমার দৃষ্টিভঙ্গি মানে ছাত্র জীবনও দেখেছি, আজকের জীবনও দেখেছি, কিন্তু আসল জায়গাটা কিন্তু কেউ ধরছে না। সবাই শুধু মানে শিক্ষাটাকে একটা পলিটিক্যালাইজড ফর্মে নিয়ে যাচ্ছে, যার জন্য আমাদের যে ব্যবস্থাটা যত কিছুই হোক কিছুই হবে না। হয়তো শৈবালদা কিছু পয়েন্ট বলবে, আমি কিছু পয়েন্ট বলবো, বিভিন্ন ব্যক্তিত্বরা। এখন ব্যাপারটা হচ্ছে গৌতম বাবু, অবশ্যই তর্ক বিতর্ক চলতে থাকবে, কিন্তু একটা পয়েন্ট থেকে বেরিয়ে তো আসতে হবে। আপনারা যারা শিক্ষার সঙ্গে যুক্ত, আপনারা যারা শিক্ষাবিদরা, আপনারা কি চাইছেন এবং শিক্ষাটা কিভাবে সঠিকভাবে রাজ্যের ছেলে মেয়েদের কাছে পৌঁছবে সেটা আপনারা ভালো বলতে পারেন। 4,929টি স্কুলের মধ্যে
যদি 795টি স্কুল 4টে জেলার মধ্যেই বন্ধ করার পরিকল্পনা থাকে এবং তারপরে বাকি 4টে জেলার মধ্যে আমরা প্রায় সমসংখ্যক ধরে নিলাম, তো এখন যদি এরকম 1000-1500 স্কুল যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য সত্যি কি খুব মানে একটা ভালো পদক্ষেপ হবে? অবশ্যই সেখানে কর্মসংস্থান কম হবে, চাকরি কম দিতে হবে, কিংবা ছাত্রছাত্রীরা যারা ড্রপ আউট হয়ে যাবে, একজন ছাত্রছাত্রী যদি শিক্ষা থেকে বঞ্চিত হয় বা অসুবিধার সম্মুখীন হতে হয়, তাহলে সেটা কি রাজ্যের শিক্ষার জন্য ভালো হবে? স্কুলটা কিন্তু বন্ধ হচ্ছে না, মানে স্কুলটা স্কুলের জায়গায় থাকছে, মানে যেখানে ছাত্র সংখ্যা কম ওদেরকে অন্য জায়গায় দেওয়া যাবে। একটা স্কুল করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচারের জন্য যে খরচা, হয়তো 5 জন টিচার থাকে, 5 ক্লাস স্কুল যদি আমি ধরি, 5 জন টিচার থাকলো, তার স্যালারি কত, স্কুলের অন্যান্য অ্যারেঞ্জমেন্ট কত, সবকিছু ধরে আমি যদি মনে করি এখানে আমি যদি একটা রাখি, প্রপোজাল রাখি, যদি সরকার যদি ওই স্টুডেন্টটাকে স্কুল থেকে মানে বাড়ি থেকে ফ্রি কোনো একটা স্কুলে এনে সে যদি 3 কিলোমিটার 5 কিলোমিটার স্কুলে না, তারপরেও আমি বলবো সরকারের বেনিফিট হবে। কারণ সরকারের টাকাটা গাড়িতে যদি চলে যায়, আমি 3 কিলোমিটার দূর থেকে আমি একটা স্টুডেন্টকে নিয়ে একটা ভালো স্কুলে, বড় একটা স্কুলে যেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে সেই জায়গাতে আমি নিয়ে যাব, আমার মনে হয় তারপরও সরকারের টাকা সেভ হবে। এটা সরকারের পক্ষে ভালো হবে, কিন্তু গৌতম বাবু ছাত্রছাত্রীদের পক্ষে বা প্রত্যন্ত এলাকার যারা গ্রামবাসীরা, তাদের ছেলে মেয়েদের এই ক্লাস 1-এর বাচ্চাটাকে 3 কিলোমিটার 5 কিলোমিটার কে নিয়ে যাবে? আমি একটু বলি তাহলে, হ্যাঁ আপনার এই জায়গাতে বলুন। আমরা যারা ত্রিপুরা রাজ্যে রয়েছি, ভারতীয় বিদ্যাভবন আছে কোথায়, ডন বস্কো আছে কোথায়, তারপরে আমাদের হোলি ক্রস আছে কোথায়, হোলি ক্রসের স্টুডেন্ট আসে সেই প্রতাপগড় থেকে, তারপরে ডন বস্কো স্টুডেন্ট যায় কোথা থেকে? তাহলে ওরা যদি 10 কিলোমিটার 12 কিলোমিটার যায়, আমি যদি বলি আমার মেয়েও তো সেই যোগেন্দ্রনগর থেকে বিদ্যাভারতীতে গেছে, ভারতীয় বিদ্যাভবনে গেছে, তাহলে এগুলো শুধু শুধু তক্রের জন্য তক্র। 10 কিলোমিটার 15 কিলোমিটার আগরতলাতে স্টিল নাও চলছে, আপনি খোঁজ করে দেখুন এক একটা স্টুডেন্ট কোথা থেকে কোথায় যায়। আমরা ভাবি বিশালগড় থেকে চলে আসছে আজকে, তাহলে না সেটা কি গৌতম বাবু, এখানে আমার একটা প্রশ্ন আছে। আমি প্রত্যন্ত এলাকার কথা বলছিলাম, আমি আপনার কথা মেনে নিলাম যে এখানে আপনি যেটা বলছেন যে শহরে 10 কিলোমিটার যায়, কিন্তু সেগুলো স্কুলের প্রাইভেট বাসে যায়, নয়তো গার্জিয়ানরা, মা বাবা বা পরিবারের কেউ নিজে গিয়ে বাইক স্কুটার কিংবা গাড়ি করে দিয়ে আসে। কিন্তু প্রত্যন্ত এলাকার আমার কৃষক ভাইয়ের যে ক্লাস 1-এর যে বাচ্চাটা, যে মা পরিবারে একা, বাবা চলে গেছে সকালে ঘুম থেকে ওঠার আগেই, সূর্য ওঠার আগেই জমিতে, সেই বাচ্চাটা ক্লাস 1-এর বাচ্চাটা 5 কিলোমিটার কি করে যাবে? খুব সুন্দর প্রশ্ন। আমি এবার বলছি, ধর্মদীপা কোথায়, সাবরুম থেকে কত দূরে? এটা সাবরুম অঞ্চলের যে কৃষকগুলো আছে ধর্মদীপাতে যাচ্ছে, তারপরে বিভিন্ন যে গ্রামের যে হলিক্রস গুলো আছে বা বিভিন্ন যে খ্রিস্টান মিশনারি গুলো চলছে, বাইকোরাতে যে খ্রিস্টান মিশনারিটার আছে কত কিলোমিটার দূরে, এগুলো তো গ্রামে, প্রত্যন্ত গ্রামের। বরং আমি এটা বলবো, যেমন হোলি স্পিড বলে একটা স্কুল আছে বিলুনিয়াতে, উত্তর ভারত চন্দ্রনগর, তো উত্তর ভারত চন্দ্রনগর পুরো কৃষি বেসড এরিয়া। উত্তর ভারত চন্দ্রনগর সেই স্কুলে আমি নিজে চাকরি করেছি, যেটা গভর্নমেন্ট স্কুল, ইউবিসি নগর 12 স্কুল, ওখানে আমি ছিলাম। ওখানকার স্টুডেন্ট যায় না, ওখান থেকে চলে যাচ্ছে সমস্ত কৃষক এবং গরিব ঘরের ছেলেরা, দিনমজুরের ছেলেরা, সেই রাবারের টেপার যে থাকে ওদের ছেলেরা কিন্তু হোলি স্পিড স্কুলে পড়ছে। তাহলে আমি কি করে বলবো গ্রামে গঞ্জে যদি স্কুল থাকে কেন এটা ডেভেলপমেন্ট হবে না? আমি বলছি যে গ্রামগঞ্জ, আমরা যে প্রত্যন্ত গ্রামের উন্নতি করার জন্যই কিন্তু স্কুলের যে ডেভেলপমেন্ট, আমি যেটা আপনার প্রাইভেট স্কুলের কথা বলছি, সরকারি স্কুলগুলো, আমার বক্তব্য কিভাবে, কেন আমরা সরকারি স্কুলগুলোকে প্রাইভেটের সঙ্গে কম্পিটিশন করাতে পারছি না? কারণ আমাদের মানসিকতা নেই, শিক্ষকদের মানসিকতা নেই, সরকারের মানসিকতা নেই, রাজনৈতিক দলগুলোর কোনো মানসিকতা নেই। আমি বলছি, ওই জন্য আমি প্রথমে হিট করেছিলাম এই জায়গাটাতে, যে প্র্যাকটিক্যালি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে নিতে গেলে কিছুটা মানসিকতা পরিবর্তন করতে হবে। কিভাবে একটা গ্রামের হোলি স্পিরিট স্কুল, বিলোনিয়ার মতো প্রত্যন্ত গ্রামে হোলি স্পিরিট স্কুল যদি ডেভেলপ করতে পারে। ঠিক আছে, আমি আসছি আপনার কাছে। মানসিকতার পরিবর্তন করতে হবে আপনি বলছেন। শৈবাল বাবু রয়েছে আমার সঙ্গে স্টুডিওতে। শৈবাল বাবু, এই যে মানসিকতার কথা থেকে আসছে, একটা সময় শোনা যেত, আপনি বলছিলেন যে এই প্রত্যন্ত এলাকায় যে 1 কিলোমিটার অন্তর অন্তর আগে পূর্বতন সরকারের আমলে ইউনেস্কোর কথা অনুযায়ী বা গাইডলাইন অনুযায়ী স্কুল, এবং একটা কথা প্রচলিত ছিল, ন্যারেটিভ ছিল
যে তখন শিক্ষক শিক্ষিকারা রাজনীতি করতেই ব্যস্ত ছিল, গুটি কয়েক শিক্ষক শিক্ষিকারাই ক্লাস করাতেন বা ক্লাস ফাঁকা থাকতো, মিছিল মিটিং নিয়ে ব্যস্ত থাকতেন শিক্ষক শিক্ষিকারা তখন, যেহেতু অতিরিক্ত ছিল। কিন্তু তারপর একটা সময় দেখা যায় কমতে 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 তারপর 10,323 কমে যাওয়ার ফলে একটা বিরাট বড় গ্যাপ হয়, এখন শিক্ষক স্বল্পতা রয়েছে। এটা কতটুকু ঠিক যে এইগুলো যদি, স্কুলগুলো যদি বন্ধ হয়, এখন শিক্ষক শিক্ষিকারা খুব একটা বেশি মিটিং মিছিলে কিন্তু যাওয়ার সুযোগ পান না? এখানে বেশ কিছু বিষয় কিন্তু আপনি এনেছেন। প্রথমেই আমি বলবো যে অনেক দূর থেকে কথা বলছেন, পাশাপাশি বসে কথা বললে আরো বেশি সুবিধা হতো। একদম। যাই হোক, উনি যেটা বলছেন যে বিভিন্ন প্রাইভেট স্কুলে অনেক দূর থেকে ছেলে মেয়েরা যায়, ওই ছেলে মেয়েরা তাদের পরিবারগুলি কোনগুলি? এরা মোটামুটি উচ্চবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা। আপনি যেই কথাগুলি বলছিলেন, কৃষক পরিবার বা নিম্নবিত্ত বা শ্রমিক বা ডে লেবার হিসেবে যারা কাজ করছে, সেই সমস্ত পরিবারের ছেলে মেয়েরা কিন্তু এই সমস্ত স্কুলে যাওয়ার কথা ভাবার মতো কোনো সুযোগ নেই। এবং সরকারি স্কুলগুলিকে যদি আমি নন ফাংশন করে দিই, তাহলে কিছু করার নেই, আমাকে প্রাইভেট স্কুলগুলির দিকে যেতে হবে, এছাড়া কোনো নেই। ভারতবর্ষের মধ্যেই কেরালা, তামিলনাড়ু, দিল্লি, এই তিনটে রাজ্যে বিশেষ করে প্রাইভেট স্কুল থেকে ছেলে মেয়েরা সরকারি স্কুলে চলে আসছে। গৌতম বাবু সেই কথাটাই বলছিলেন যে আমরা যদি গভর্নমেন্ট স্কুলগুলোকে কেন প্রাইভেট স্কুলের মতো করা যাচ্ছে না, সেখানে কম্পিটিশনে কেন আনা যাচ্ছে না? এখানেই যে এই তিনটে জায়গায় যেমন বলা হয়েছে যে তামিলনাড়ুতে আমার খুব বেশ ভালো লেগেছে যে প্রত্যেকটা মেয়ে যারা গভর্নমেন্ট স্কুলে পড়বে তারা 12 পর্যন্ত প্রতি মাসে 1000 টাকা করে স্টাইপেন্ড পাবে। যদি প্রাইভেট স্কুলে পড়ে তাইলে তারা 1 টাকাও গভর্নমেন্ট থেকে স্টাইপেন্ড পাবে না। সুতরাং শিফট হচ্ছে। আবার উল্টো চিত্র আছে, হরিয়ানাতে চিরাগ বলে একটা প্রোগ্রাম করা হচ্ছে। সেই চিরাগ হচ্ছে মুখ্যমন্ত্রীর একটা প্রোগ্রাম, তার একটা বড় নাম আছে। সেই চিরাগে বলছে যদি কোনো গার্জিয়ান তার ছেলে বা মেয়েকে প্রাইভেট স্কুলে ভর্তি করে তবে তার ফি দেবে গভর্নমেন্ট, আর সরকারি স্কুলে পড়লে তার ফি দিতে হবে গার্জিয়ানকে। তার মানে ডাইরেক্টলি আমার ভারতবর্ষে দুটো চিত্রই আছে। আর এরপরে আপনি যেটা বলছেন যে একটা সময় ত্রিপুরায় যে শিক্ষক অনেক বেশি ছিল তাই মিছিল মিটিং হতো, বিষয়টা বোধহয় এটা অতি সরলীকরণ। মিছিল না, বলছি যে মিছিল মিটিং না, মিছিল মিটিং সব জায়গাতে হচ্ছে, সারা ভারতবর্ষেই শিক্ষকরা তাদের দাবি জানাচ্ছে, বিভিন্ন জানাচ্ছে, পেনশনের দাবি জানাচ্ছে, ডিএর দাবি জানাচ্ছে, যেগুলি তার মিছিল মিটিং করা গণতান্ত্রিক অধিকার, কিন্তু কাজের সময়ের পরে না, স্কুলের সময় না। নিশ্চিতভাবেই কাজের সময় কেউ মিছিল মিটিং করলে এটা কোনো সময় হয় না। কিন্তু এখন যেটা বলছেন কম হয়, তার কারণ হচ্ছে প্যারাডাইস চমুনিতে যদি রবীন্দ্রসঙ্গীত গাওয়ার অপরাধে শিক্ষক শিক্ষিকাদের সাবরুম থেকে ধর্মনগর বদলি করা হয়, এই যে প্রেশারাইজেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেশারাইজেশন, যাতে বলা হচ্ছে যে তুমি তোমার কোনো দাবি জানাতে পারবে না, মতামত প্রকাশ করতে পারবে না। আমরা দেখছি যে বিভিন্ন সাংবাদিকদের অ্যারেস্ট করে রেখে দেওয়া হচ্ছে, কি তারা সরকারের বিরুদ্ধে কথা বলছে। এই যে একটা কালচার, যে আপনারা সংবাদ মাধ্যমে আছেন, আপনারা যা দেখছেন তা যদি তুলে ধরতে যান, যদি সরকারের মনে হয় যে এটা আপনারা সরকারের বিপক্ষে বলছেন, তাইলে কালকেই আপনাকে ওই দেশের দ্রোহী বা এই ধরনের একটা কিছু ওই জায়গাটাতে নিয়ে আসে। মিছিলটা বন্ধ হচ্ছে ওই কারণে, মিছিল মিটিংটা বন্ধ হচ্ছে ওই কারণে। মিছিল মিটিং এর জন্য পড়াশোনা ক্ষতি হয়েছে এটা কিন্তু নয়। আমরা দেখি যে আমরা যখন ছাত্র ছিলাম, যে সমস্ত মাস্টারমশাইরা মিছিল মিটিং করতেন তারাই এলাকাতে সবচেয়ে ভালো টিচার হিসেবে পরিচিত ছিলেন। আচ্ছা, সুতরাং তারা ক্লাস যদি না করতেন, ছেলে মেয়েদের যদি না পড়াতেন, তাহলে তারা ভালো টিচার হিসেবে ছাত্রদের কাছে, অভিভাবকদের কাছে পরিচিত হতেন না। এই বিষয়টা কিন্তু আছে। সুতরাং এটা আরেকটা চিত্র, আরেকটা বক্তব্য, এটা নিয়ে অন্য আলোচনা করা যেতে পারে, আরেকদিন বসাই যেতে পারে। আমরা গৌতম বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? গৌতম বাবু, এই বিষয়টা যেটা ন্যারেটিভটা ছিল একটা সময়, যে শিক্ষক মানে অতিরিক্ত শিক্ষক থাকার ফলে স্কুল ফাঁকা থাকতো, শিক্ষকরা মিটিং মিছিল নিয়ে ব্যস্ত থাকতো। এখন শৈবাল বাবু বলছেন যে এটা অন্য চিত্র, চিত্রটা এমন না। আপনার কি মনে হয়? আসলে অতিরিক্ত শিক্ষক বলতে যেটা আপনি বলতে চাইছেন, একমাত্র শহরগুলোতে অতিরিক্ত শিক্ষক ছিল, গ্রাম
ত্রিপুরা গ্রামগঞ্জে যেসব স্কুলগুলো ছিল, কারণ আমরা দীর্ঘকাল শুধু গ্রামে গঞ্জে চাকরি করেছি, সব জায়গাতে শিক্ষকের স্বল্পতা ছিল। একটা নির্দিষ্ট কতগুলো স্কুলে একদম হাতে গোনা ভারত ত্রিপুরা রাজ্যের কিছু স্কুলগুলোতে প্রচুর পরিমাণে শিক্ষক থাকতো, গ্রামে গঞ্জে কিন্তু শিক্ষক বেশি ছিল না। ওকে, তাহলে এখন যেটা বলা হচ্ছে যে এখন শিক্ষক স্বল্পতার কথা বলা হচ্ছে, এই 10,323 এবং তারপর যারা প্রতি বছর যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন, অবসর নিচ্ছেন, এবং অবসর নেওয়ার পর আপনাদের মতো শিক্ষকরা অবসর নেওয়ার পর যে পোস্ট ফাঁকা হচ্ছে, তাহলে তো এখানে একটা বিরাট বড় একটা গ্যাপ তৈরি হয়েছে। আপনি তো বলছেন আগেও শিক্ষক স্বল্পতা ছিল। শিক্ষক স্বল্পতা ত্রিপুরা রাজ্যে সবসময় ছিল, মানে স্বল্পতা একটা সময় ছিল যে শিক্ষক এক্সেস ছিল, স্কুলের তুলনায় এক্সেস ছিল, কিন্তু কতগুলো পার্টিকুলার স্কুলের মধ্যে ম্যাক্সিমাম টিচাররা ছিল। ঠিক, মানে একটা সময় এক্সেস ছিল আপনি বলছেন। হ্যাঁ, মানে শহরগুলোতে সে উমাকান্ত স্কুলে 70-80 জন পর্যন্ত টিচার ছিল, প্রয়োজন ছিল না। কিন্তু একটা গ্রামের 12 স্কুলে 3টা সেকশন ছিল, যেমন আমি এর আগে একটা স্কুলে ছিলাম, সেখানে এবিসি 3টা সেকশন ছিল, টিচার কিন্তু সেই একই পরিমাণ। তার মানে কি আমাদের প্রত্যেকটা ক্লাসে 1 থেকে 12 পর্যন্ত এট এ টাইম 3-36 জন টিচার চাই, আমাদের ছিল না সেই সংখ্যা। এমনও গেছে একই সঙ্গে 2টো ক্লাস আমি করেছি, 3টে ক্লাস আমি করেছি, কাউকে অঙ্ক করতে দিয়েছি, কাউকে একটা লেখা লিখতে দিয়েছি, আবার যে মেইন ক্লাসটা ছিল সেই ক্লাস, মানে কোন রকম স্কুলটাকে আমাদেরকে তখন প্রশাসন কি বলতো, কোন রকম অ্যাডজাস্ট করে রাখো। এই যে অ্যাডজাস্টমেন্ট কিন্তু আমরা গ্রামে কি করেছি সেটা আমরা জানি, গ্রামের স্কুলগুলো কিভাবে চলেছে সেটা আমরা জানি, যারা ভুক্তভোগী ওরা জানে, যারা আগরতলা বসে শৈবালদার মতো লোকরা কিন্তু দীর্ঘকাল ওদের জীবনের ওদের কপালের একটা বিশাল ইয়ে ছিল যে দীর্ঘকাল ওরা একটা জায়গাতে থেকে ছড়ি ঘুরিয়েছে। এই পরিস্থিতিটা থেকেই আমরা সব সময় বাধা দিই, আজকের দিনেও বাধা দিচ্ছি, আজকেও সেম জিনিসটা হচ্ছে। একটা সময় ত্রিপুরা আগরতলা থেকে একটা কথা বলছি, এই সরকারটা আসার পরে কিন্তু কিছু শহর থেকে প্রচুর পরিমাণে শিক্ষক কিন্তু গ্রামেগঞ্জে ছড়িয়ে গেছিল। ঠিক 6 মাস 1 বছর মধ্যে ওরা কিভাবে হোক যেভাবে হোক সরকারের প্রশাসনের কারো না কারোর ত্রুটিতে আবার কিন্তু ওরা জায়গায় চলে এসেছে, আবার কিন্তু আগরতলা শহর ভিড় হয়ে গেছে। আমি স্বীকার করছি, আমি কিন্তু পলিটিক্স এর জন্য কথা বলছি না, আমি শিক্ষা ব্যবস্থার জন্য কথা বলছি, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আমি যা কাজ করেছি আগেও আমার জীবনের শুরু থেকে স্টুডেন্ট লাইফ থেকে যা করেছি সমাজের জন্য চিন্তা করেছি, সমাজকে নিয়ে ভেবেছি। সে রাজনৈতিক দল, হ্যাঁ আমিও রাজনৈতিক কোনো না কোনো ইয়েতে জয়েন করেছি, থাকি, কিন্তু তার অর্থই না যে আমার কাছে রাজনীতিটা সর্বস্ব না। আমার কাছে ব্যবস্থাপনা সর্বস্ব, সরকারের ব্যবস্থাপনা, রাষ্ট্রের হিত, সমাজের হিত, এগুলোর জন্য আমরা কাজ করি। আমি আগেও করেছি, আজকের দিনেও করবো, আগামী দিনে মৃত্যু পর্যন্ত এটা করব। গৌতম বাবু, আমি আপনার কাছে আসবো, সময় ফুরিয়ে যাচ্ছে, একটা শেষ প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো শৈবাল বাবুর কাছে কথা বলার পর। সেটা হচ্ছে যে এই যে স্কুল মার্জের কথা বলা হচ্ছে, এটা আপনি পক্ষে না বিপক্ষে, আপনার কি মতামত, আপনি কি চাইছেন বেসিক্যালি? যদি মার্জ হয় কত শতাংশ মার্জ হওয়া উচিত, নাকি যতগুলো বলা হচ্ছে সম্পূর্ণ স্কুলগুলোকে মার্জ করে দেওয়া উচিত? আপনার কি মতামত জানবো আপনার কাছে। আর শৈবাল বাবু, যেটা গৌতম বাবু বলছিলেন যে আগে যে পরিবেশ ছিল এখন প্রায় অনেকটা একই পরিবেশ চলে আসছে বলছে, উনি বলছেন পরিবেশ তো মানে শহরের স্কুলে এক্সেস টিচার রয়েছে, গ্রামে নেই। এটা গৌতম বাবুর যে বক্তব্য, এটা তো অস্বীকার করার কোনো ব্যাপার নেই, এটা তথ্যই বলছে যে একটা সময় শিক্ষক যত থাকতো, আমি শহরের স্কুলে, আমি প্রথমে তো গ্রামের স্কুলে আমিও চাকরি করেছি, সবসময় শহরের স্কুলে চাকরি করেছি এমন নয়, আমাকেও প্রায় 30 কিলোমিটার বাস জার্নি করে প্রায় 18 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয়েছে প্রথম দিকে, এরকম আছে। কিন্তু তখনও আমি যখন শহরে প্রথম স্কুলে আসি, একটা স্কুলে, সেখানে বাংলার টিচার ছিলেন 9 জন, পোস্ট গ্রাজুয়েট টিচার, কোনো দরকার ছিল না, কিন্তু ওরা ছিলেন এমন সমস্ত বাড়ির যারা এখানেই থাকেন, এই রকম ব্যাপারটা এরকম ছিল, প্রভাবশালী। যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না, কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা, যে এই ডিস্ট্রিবিউশন করাটা কোনো সরকারই পারেনি। এইখানে 18-র পরে এই যেটা গৌতম বাবু বলছেন, এ সময় এসে বদলির ক্ষেত্রে গ্রামে নিয়েছে সঠিক, কিন্তু তার মধ্যে কিছু কিছু ভিন্ডিকটিভ অ্যাটিটিউড দেখা গেছে। কারণ একই অর্ডারে স্বামী এবং স্ত্রী দুজনকে যদি দু প্রান্তে বদলি করা হয়, তাহলে সেটা পরিষ্কার হয়ে যায় সবার কাছে যে এটার মধ্যে কোনো ভিন্ডিকটিভ চিন্তা ভাবনা আছে। এবং
এটা শিক্ষার স্বার্থে না। রাজনৈতিক পালাবদলে কি এটা কি প্রথম নাকি রাজনৈতিক পালাবদলের পর মানে এটা আগেও আমরা দেখেছি রাজ্যের ইতিহাসে কি এরকম মানে আছে কি ইতিহাস মানে নাকি এবারই প্রথম হয়েছে এরকম ভিন্ডিকটিভ আচরণ বদলির ক্ষেত্রে? আমাদের ত্রিপুরা রাজ্যে অন্য রাজ্যের ক্ষেত্রে কিন্তু এভাবে বদলিটাকে একটা পানিশমেন্ট টুল হিসেবে পানিশমেন্টটা একটা পানিশমেন্ট টুল ট্রান্সফারটাকে ট্রিট করা হয়। কিন্তু এখনো যেটা হচ্ছে যে এখনো ধরুন শহর থেকে একটু বাইরে গেলে বিভিন্ন মাস্টারমশাইরা বলে কোনো স্কুলে যদি একজন টিচার অফ হয় তাহলে তাকে প্রাইমারি স্কুলে 5টা ক্লাসের বাচ্চাদের একসাথে বসিয়ে নাম ডাকা থেকে শুরু করে ওই সবকিছুই তাকে সময় ফুরিয়ে আসছে। ছোট্ট করে জানবো আপনার কাছে যে এই যে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম স্কুল মার্জের ব্যাপারটা, আপনার কি মতামত, আপনার কি পরামর্শ থাকবে দপ্তর বা সরকার যারা শুনছে তার আগে গৌতম বাবু আপনার কি পরামর্শ থাকবে সরকার বা দপ্তরের কাছে বিশেষ করে স্কুল মার্জের ব্যাপারটাতে? আর ছোট্ট করে জানবো, সময় ফুরিয়ে আসছে। আমি শুধু একটা কথাই বলবো, স্কুল মার্চটা খুব দরকার। এটা আজকে না, আমি আরো অনেক আগে থেকেও বলতাম, যখন ওই যে 1 কিলোমিটারের পথ তখনও আমি বলতাম শুধু শুধু স্কুলগুলো করে কোনো লাভ হয়নি। আমি বলবো স্কুলগুলোকে মার্চ করে কিভাবে গ্রামের ছাত্রছাত্রীদেরকে আরো বেটার এডুকেশন দেওয়া যায়। প্রাইভেট স্কুলগুলো যেভাবে বারবারন্ত চলছে, আমাদের সরকারি স্কুলগুলোকে আমরা কেন পারবো না? এগুলো গভর্নমেন্ট, প্রশাসন বা শিক্ষা দপ্তর এগুলো ভালো করে ভেবে দেখা দরকার এবং স্কুলগুলোকে মার্চ করে যেই কমিয়ে আনা যে স্কুলগুলো, এই স্কুলগুলোর যেন শিক্ষাগত মানে গুণগত শিক্ষার পরিবেশ তৈরি হয় এবং তার যে ইনফ্রাস্ট্রাকচার স্টুডেন্টদেরকে মানে সমস্ত রকমের সুযোগ সুবিধা দিয়ে প্রাইভেট স্কুল যেভাবে করছে সেইভাবে যেন আমাদের সরকারি স্কুলগুলো একই রকমের সুযোগ সুবিধা পারলে একটু বেশি দিয়ে, যেটা বিভিন্ন রাজ্যের বিভিন্ন অঞ্চলে আছে। ভালো ভালো সরকারি স্কুলে কিন্তু অনেক স্টুডেন্ট যায়, প্রাইভেট স্কুলে থেকে চলে যাচ্ছে। বিদ্যাজ্যোতি স্কুল করার পরে আমরা দেখেছি অনেকগুলো প্রাইভেট স্কুল থেকে কিন্তু বিদ্যাজ্যোতিতে এসছে, কিন্তু বিদ্যাজ্যোতির ইনফ্রাস্ট্রাকচার, টিচার স্ট্রেংথ এগুলো কিন্তু পাশাপাশি বাড়াতে হবে, কোয়ালিটির টিচার কিছু আনতে হবে। বাংলা মিডিয়ামের স্টুডেন্টকে এনে ইংরেজি মিডিয়ামে দিয়ে দিচ্ছে, ইংরেজি মিডিয়ামের স্টুডেন্টকে নিয়ে কিন্তু আবার বাংলা মিডিয়ামে দিয়ে দিচ্ছে। এই যে কতগুলো মানে শিক্ষা দপ্তরের যে কতগুলো কাজ হচ্ছে এগুলো কিন্তু সঠিক না। আমার যে স্টুডেন্টটা বিদ্যাজ্যোতি স্কুলে পাঠাবো, আমার যাতে স্টুডেন্টটা ইংরেজি মিডিয়ামে। ওকে, আমরা স্কুল মার্চ নিয়ে আজকে অবশ্যই আলোচনা করছিলাম, আর বিদ্যাজ্যোতি নিয়ে আমাদের আলোচনা করার সময় নেই। আমরা একদিন অবশ্যই বিদ্যাজ্যোতির যে ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাপারটা বা বিদ্যাজ্যোতির যে পদ্ধতিটা কি সেটা নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা অবশ্যই করব। আমরা একটু শৈবাল বাবুর প্রতিক্রিয়াটা জেনে নেবো। শৈবাল বাবু, আপনার কি পরামর্শ থাকবে ছোট্ট করে, বিশেষ করে স্কুল মার্চের ক্ষেত্রে? স্কুল মার্চ করার আমি বিরুদ্ধে। আমি সরাসরি বলবো যে স্কুল মার্চ না করে যেখানে স্কুলটা মার্জ হচ্ছে, যে জায়গার স্কুলটা তুলে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে কিন্তু প্রাইভেট আনরিকগনাইজড স্কুলের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তার ফলে ওই এলাকার ছেলে মেয়েদের বাধ্য হয়ে ওই স্কুলগুলিতে যেতে হচ্ছে। তাহলে সরকারি স্কুলগুলিকে আমি যদি প্রপারলি টিচার রিক্রুটমেন্ট থেকে শুরু করে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার ব্যাপারটা আমি এনশিওর করি, তাহলে এবং আমরা যদি এমন কিছু পরিকল্পনা করে সরকার, যেমন বললাম কিছুক্ষণ আগে যে সরকারি স্কুলে পড়লেই তুমি এই স্টাইপেন্ডটা পাবে, না হলে পাবে না, এই ধরনের আমরা যদি কোনো কিছু ইম্পোজ করি, আমাদের ভারতবর্ষে এটা অনেক জায়গাতেই আছে, তাহলে সরকারি স্কুলের প্রমোট করার জন্য সরকারকেই দায়িত্ব নিতে হবে। কিন্তু আমাদের রাজ্যে যেটা হচ্ছে উল্টোটা। আমাদের এখানে 2021 সালের ডিসেম্বর মাসে একটা গাইডলাইন তৈরি করা হয়েছে যে আমি আমার সরকারি স্কুলের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার সহ আমি সবকিছু এনজিওর কাছে তুলে দেবো, প্রাইভেট কনসার্নের কাছে তুলে দেবো। তাইলে আমি যদি সরকারি প্রাইভেট কনসার্নকে প্রমোট করতে যাই, তাহলে আমার সরকারি স্কুল ইনফ্রাস্ট্রাকচার হবে। এখানে আমি মানসিকতা না বলবো, আমি বলবো যে সরকারি স্তরে সরাসরি ইন্টারভিন করা, সরকারি যে আধিকারিকরা আছে শিক্ষা দপ্তরে তাদের আরো বেশি ভিজিলেন্ট হওয়া এবং বিভিন্ন জায়গায় যাওয়া, কোথায় কোথায় কোন কোন ঘাটতিগুলি আছে সেগুলিকে ইনিশিয়াল স্টেজে আটকে দেওয়া। এখন হয়তো কিছু কিছু স্কুলে বিভিন্ন জায়গায় ডাইরেক্টর যাচ্ছেন টিম নিয়ে, কিন্তু ডাইরেক্টর যখন যাচ্ছেন তখন একসাথে জেলা শিক্ষা আধিকারিক থেকে শুরু করে ডিপার্টমেন্টের সমস্ত অফিসার একসাথে যাচ্ছেন। কেন? তারা একজন একজন করেই তো আরো অনেকগুলি স্কুলে একসাথে একদিনই যেতে পারতেন। একটা টিম করে যাওয়ার দরকার কি? একজন অফিসার গেলেই তো দেখতে পারেন। আপনি এই মুহূর্তে সেখানে অবশ্যই পরামর্শ দিচ্ছেন, কিন্তু মার্চের বিপক্ষে আপনি বলছেন।
তবে একটা কথা আপনাদের দুজনের কথা থেকে যেটা উঠে এলো যে কোয়ালিটি এডুকেশনের কথা, আপনারা দুজনই শিক্ষক হিসাবে আপনারা দুজনই কোয়ালিটি এডুকেশনের কথা বলছেন। সেই পূর্বতন সরকারের আমলে হোক বা এই সরকারের আমলে যাই হচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যাই মানে করার চেষ্টা হচ্ছে, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি রাজ্যের ছাত্রছাত্রীরা কোয়ালিটি শিক্ষা পাচ্ছে কিনা সেটাই দেখায় মূল বিষয়। সেটা যেভাবেই হোক, স্কুল মার্জ করে হোক বা স্কুল রেখেই হোক, সেটা হচ্ছে মূল বিষয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, সঙ্গে আপনারা ছিলেন আজ। গৌতম বাবু দূর থেকে আপনি ছিলেন, ধন্যবাদ আপনাকে। সুব্রত বাবু আপনি এসেছেন আমাদের সঙ্গে, ধন্যবাদ দুজনকেই। দর্শক বন্ধুরা, আজকের ছাত্র সমাজ যদি সঠিক শিক্ষা না পায় তাহলে দেশ কিংবা জাতি তার ফল হয়তো ভোগ করবে আগামী দিন। তাই জাতির মেরুদণ্ড ঠিক রাখতে অবশ্যই শিক্ষা ব্যবস্থাকে ঠিক রাখতে হবে। বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু শিক্ষা নিয়ে আপোষ করলে ভুগতে হবে গোটা দেশকে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। তাই রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল হকিকতের খবর রাখছি আমরা, আর আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।